সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। রবি থেকে বৃহস্পতিবার ঠিক একটায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। পুরো আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। অর্থনৈতিক সংকটে বিপর্যয়ের মুখে দেশের আবাসন শিল্প, উপখাতগুলো রয়েছে ঝুঁকিতে। ব্যবসায়ীরা বলছেন অর্থনৈতিক সংকট এবং দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্লট ও ফ্ল্যাটের কিস্তি পরিশোধ করছেন না আতঙ্কিত ক্রেতারা। ফলে কমে গেছে নগদ টাকার সরবরাহ, ব্যাংক থেকেও মিলছে না আর্থিক সহযোগিতা। অর্থনীতিবিদরা বলছেন আবাসন খাতের ক্রেতাদের জন্য দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা না থাকায় চলমান অর্থনৈতিক সংকটে ধাক্কা খেয়েছে এই খাতটি। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের অর্ধকোটি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করেছে আবাসন শিল্প, আর এর উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় 2 কোটি মানুষ। কিন্তু অর্থনৈতিক সংকটে দুঃসময় পার করছে বিপুল সংখ্যক মানুষের রুটিরুজির অন্যতম মাধ্যম আবাসন শিল্প। এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় 3 শতাধিক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সহযোগী শিল্প ভালো নেই। ঝুঁকিতে আবাসন শিল্পের সিভিল, ইলেকট্রিক, উড, টাইলস, স্যানিটারি, পেইন্ট, হার্ডওয়্যার ও মেশিনারি সহ 458টি উপখাত। আবাসন শিল্প মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব বলছে, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ফ্লোট আর ফ্ল্যাট বিক্রি এখন শূন্যের কোঠায়। ক্রেতাদের কিস্তি পরিশোধও প্রায় বন্ধ। ফলে এ খাতে প্রায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তায় উদ্যোক্তারা। আবাসন শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছে, আমাদের ইনভেস্টমেন্ট ক্যাশটাকে কাইন্ডসে রূপান্তরিত হয়ে গেছে। কাইন্ডসটাকে ক্যাশে রূপান্তরিত না করা পর্যন্ত আমরা সামনের দিকে এগোতে পারছি না। রিহাবের পরিসংখ্যান বলছে 2010 থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 15,000-এর কাছাকাছি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে। এরপর নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কমে আসে ফ্ল্যাট বিক্রি। এছাড়া চাহিদার তুলনায় কমেছে ঋণ, বেড়েছে সুদের হার, তৈরি হয়েছে তারল্য সংকট। ফলে আবাসন শিল্পে নেমে এসেছে ধস। গত 1 বছরে যে মূল্যটা বৃদ্ধি হয়েছে তাতে 1 কোটির ফ্ল্যাট হয়ে গেছে 1 কোটি 30 লাখ বা 40 লাখ, আপনার ক্রয়ের বাইরে চলে গেছে। এই বাইরে যাওয়ার প্রেক্ষিতে যেমন আমাদের বিক্রয় কমে গেছে, যারা ফ্ল্যাট কিনেছেন তারা এই অস্থিতিশীল পরিস্থিতিতে টাকার ছাড় দিচ্ছে না। এই অর্থনীতিবিদ বলছেন, ফ্লোট ফ্ল্যাট এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, নেই দীর্ঘমেয়াদী ঋণ সুবিধাও। ফলে দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতিতে ধাক্কা খাচ্ছে আবাসন খাত। বাংলাদেশের আমার অর্থনীতির প্রোগ্রেসের তুলনায় আমার এখানকার যেই অ্যাসেটগুলো আছে রিয়েল এস্টেটের, এটার প্রাইস অনেক বেশি। সুতরাং একজন সাধারণভাবে সৎ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ যে শহরে তিনি কাজ করেন, সেই শহরে উনি একটা আবাসন কিনতে পারবেন, এইটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার মতো না। মধ্যবিত্তের আবাসনের স্বপ্ন পূরণ করতে এবং এই খাতে সুদিন ফেরাতে আবারও সিঙ্গেল ডিজিট সুদে ব্যাংক ঋণ প্রয়োজন বলে মত খাত সংশ্লিষ্টদের। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। প্রতিবেদনে আমরা দেখছিলাম যে আবাসন খাত আসলে এই মুহূর্তে বিরাট চ্যালেঞ্জের মুখে আছে, কারণ অর্থনীতির অবস্থা আসলে যে ভঙ্গুর পরিস্থিতি, সেখানে আবাসন নিয়ে সাধারণ মানুষের নতুন ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিন্তু মানুষের আগ্রহ বা সামর্থ্য, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সেই সামর্থ্যের জায়গাতে টান পড়েছে। এবং যারা আবাসন এরই মধ্যে ফ্ল্যাট বুকিং দিয়েছেন বা কিনেছেন, তাদেরও কিস্তি পরিশোধের ক্ষেত্রে কিন্তু আর্থিক একটি সংকট দেখা দিয়েছে এবং সেটির প্রভাব সরাসরি কিন্তু পড়েছে পুরো খাতটিতে। এবং তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য যেসব সহযোগী খাত রয়েছে, রড, সিমেন্ট থেকে টাইলস থেকে শুরু করে অন্যান্য খাত যেগুলো ওই পুরো আবাসন খাতের উপর নির্ভরশীল, সেখানেও কিন্তু এক ধরনের মন্দা দেখা দিয়েছে, যার ফলে আমরা কিন্তু বলতে পারি যে এই খাতটি সম্ভাবনাময় একটি খাত, সেটি কিন্তু হুমকির মধ্যে পড়েছে। সেখান থেকে উত্তরণে আসলে কি করতে হবে এই মুহূর্তে এবং চ্যালেঞ্জগুলো আসলে কতটা গভীর, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন রিহাব এর পরিচালক জনাব আইয়ুব আলী। তিনি নিজেও একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমরা স্বাগত জানাতে চাই আইয়ুব আলীকে। জনাব আইয়ুব আলী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি।
জি, আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে পরিস্থিতি আসলে আমরা প্রতিবেদনে কিছুটা উঠে এসছে আমরা দেখছিলাম, কিন্তু আপনি যেহেতু সরাসরি ব্যবসার সাথে জড়িত, আপনাদের এই মুহূর্তে পরিস্থিতি কেমন? পুরো আবাসন খাতে কি পরিমাণ ফ্ল্যাট আসলে অবিকৃত আছে এবং সেখানে নতুন করে বুকিংয়ের জায়গাটাতে পরিস্থিতি কেমন? সাধারণ মানুষের যদি আপনি আগ্রহের জায়গাটা বলেন, সংকটের ওভারঅল সংকটের জায়গাটা একটু মোটা দাগে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আবাসন খাত নিয়ে আমরা যদি কথা বলতে যাই, তাহলে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। যেমন আপনি 2 বছর আগে $1 কিনতে পারতেন 80 থেকে 82 টাকায়, এখন $1 কিনতে হয় 120 থেকে 124 টাকায়। তার মানে ডলারের দাম এই 2 বছরে 30 থেকে 35% বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই সমস্ত জিনিসপত্রের দাম 30 থেকে 35% বেড়ে যাওয়ার কথা অর্থনীতির পরিভাষায়, কিন্তু সেটা সেইভাবে বাড়েনি। বাড়ছে কিভাবে? কোনো জিনিসের দাম 50% বাড়ছে, কোনো জিনিসের দাম 60%, কোন জিনিসের দাম 80-100% পর্যন্ত বেড়ে গেছে নির্মাণ সামগ্রীর দাম। কিন্তু আমরা যারা রিয়েল এস্টেট ব্যবসা করি, আমরা সেই অনুসারে ফ্ল্যাটের দাম বৃদ্ধি করতে পারি নাই। এর কারণ হলো চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। মধ্যবিত্ত শ্রেণী আগে যেখানে কিছু লোন নিয়ে ফ্ল্যাট কিনতেন, তারা এখন সুদের হার অনেক বেশি বেড়ে গেছে। এই বর্ধিত সুদের হারে তাদের পক্ষে ফ্ল্যাট কেনা একটি কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে। খুব উচ্চবিত্ত যারা, যেমন গুলশান, বনানী, বারিধারা, এইসব জায়গায় যারা যাদের সামর্থ্য আছে, তাদের সংখ্যা খুবই কম। তারা দাম যাই হোক এইসব এলাকায় ফ্ল্যাট কিনছেন, কিন্তু এদের সংখ্যা খুবই কম। মধ্যবিত্ত শ্রেণী যেটা, এটা বলতে কোনো দ্বিধা নেই যে বিগত সরকারের আমলে মধ্যবিত্ত শ্রেণীটা যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল সেভাবে বিকশিত হয় নাই। না হওয়ার কারণে ফ্ল্যাটের বিক্রি কমে গেছে। আপনি দেখছেন যে রিহ্যাব যে হিসাবটা দিচ্ছে, এই হিসাবের চাইতেও বাস্তবে এই ফ্ল্যাটের বিক্রির অত্যন্ত খারাপ অবস্থা। আগে যেখানে 100টি ফ্ল্যাট বিক্রি হইতো, এখন সেখানে 30 থেকে 40টি ফ্ল্যাট বিক্রি হয়। এবং তাও কোনো কোনো ছোট ছোট ডেভেলপার তাদের সামর্থ্যের বাইরে গিয়ে, অর্থাৎ তাদের যে নির্মাণ খরচ একটা ফ্ল্যাট তৈরি করতে, তার চাইতে কম টাকায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে। এই কারণে যে তাদের এস্টাবলিশমেন্ট কস্ট আছে, শ্রমিকের বেতন আছে, অফিস খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, ওয়াসার বিল আছে, এগুলি পরিশোধ তাদের করতেই হবে। আর এগুলি করতে গিয়ে তারা নির্মাণ খরচের চাইতেও কম মূল্যে ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর এখন তো আপনার রেজিস্ট্রেশন খরচ খুবই হাই, এটা 18%-এর মতো দিয়ে দাঁড়াইছে, এবং কোনো কোনো জায়গায় 25 থেকে 28% পর্যন্ত দাম বাড়ছে। একটা মধ্যবিত্ত শ্রেণীর কোনো একজন ব্যক্তি একটা ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাট কেনার পরে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করতে গিয়ে তার একেবারে খারাপ অবস্থা। কারণ এত টাকা রেজিস্ট্রেশন খরচ, যে 1 কোটি টাকাতে একটা ফ্ল্যাট কিনলে 15 লক্ষ টাকা লাগে রেজিস্ট্রেশন করতে। এটি পৃথিবীর কোনো দেশে নাই রেজিস্ট্রেশন খরচ এত। তারপরে আমাদের দেশে সেকেন্ডারি মার্কেট নাই। এই ব্যবস্থাটা পৃথিবীর বহু দেশে আছে, সেকেন্ডারি মার্কেট, মানে একটি ফ্ল্যাট কেউ কিনলো এবং পরবর্তী সময়ে ওই ফ্ল্যাটটি আবার বিক্রি করে দিল অল্প রেজিস্ট্রেশন খরচে। কিন্তু আমাদের দেশে একটি ফ্ল্যাট দ্বিতীয়বার বিক্রি করতে গেলেও রেজিস্ট্রেশন খরচ এই পুরোপুরি দিতে হয়, যে কারণে
সেকেন্ডারি মার্কেটও আমাদের দেশে গড়ে ওঠেনি। তা আমরাও ফ্ল্যাটের দাম, জিনিসপত্রের দামের সাথে অ্যাডজাস্ট করার আপ্রাণ চেষ্টা করতেছি, কিন্তু চাহিদা কমে যাওয়ার কারণে আমাদের মধ্যে যারা মধ্যম সারির এই ডেভেলপার আছে বা নিম্ন সারি ডেভেলপার আছে, তাদেরকে টিকে থাকতে খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। জি, আপনার কাছে আরেকটা জিনিস হলো যে সিঙ্গেল ডিজিটে যে সুদের ব্যাপারটা, এখন আমাদের ব্যাংক তো এমনিতেই বাংলাদেশ ব্যাংক, আপনি জানেন অনেকদিন আগে থেকেই বাংলাদেশ ব্যাংক আবাসন খাতে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখন ঋণ দেয় শুধু যারা ফ্ল্যাট কিনে তাদেরকে। আর তাদেরকে লোনটা কখন দেয়? যখন আপনি একটা বিল্ডিং কমপ্লিট করে টাইলস লাগানোর পরে ফিনিশিং পর্যায়ে আসেন, অর্থাৎ ওই ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার মতো অবস্থায় আসে, তখনই ব্যাংক ওই ফ্ল্যাট যিনি কিনছেন তাকে ঋণ দেন। কিন্তু ফ্ল্যাট যিনি তৈরি করতেছেন ডেভেলপার, তার জন্য কোনো ঋণের ব্যবস্থা নাই। অথচ এটি বাংলাদেশ ব্যাংক আগে এর একটা ব্যবস্থা ছিল কোনো অর্থ সংস্থান হিসাবে, সেই ব্যবস্থাটিও এখন তুলে দেওয়া হয়েছে। বিগত সরকারের আমলে বিভিন্নভাবে রাজনৈতিক ভাবে মনে করা হইতো যে আবাসন খাতের নেতৃত্বে আছে বিএনপি, জামাত জোট, কাজেই এই খাতটাকে যাতে দাঁড়াতে না পারে তার সব রকম চেষ্টাই করা হয়েছে। কিন্তু আসলে তা নয়। এই খাতে সব শ্রেণী পেশার মানুষই আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা বিভিন্ন সব শ্রেণীর যারা রাজনীতি করে না, তাদের বেশিরভাগ তারাই এই ব্যবসার সাথে জড়িত। এই বিষয়টি এখন একটু নতুন করে ভাবতে হবে, ভেবে চিন্তে করে কাজ করতে হবে। আর মনে করেন যে রড ছিল অনেক বছর ছিল 60 থেকে 65 টাকা কেজি, এখন সেই রড 90 থেকে 95-97 টাকা কেজি। এবং নিম্নমানের কিছু রড আছে যেগুলো 40 গ্রেড বা 60 গ্রেড হলেও আসলে সেগুলো 60 গ্রেড না, বা 72 গ্রেড লেখা আছে কিন্তু 72 গ্রেড না, কিন্তু সেগুলোর দাম হয়তো কিছু কম, তাও 87-88 টাকা করে কেজি। কিন্তু আমাদের যারা ল্যান্ড ওনার, তারা এই সব রড দিয়ে বাড়ি করতে দিতে প্রস্তুত না। তারা বলে বিএসআরএম আনেন, এএসআরএম আনেন, একেএস আনেন, এই বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলে, এবং আমাদেরকে বাধ্য হয়েই এইসব করতে হয়, এবং আমরা একটা কঠিন অবস্থা পার করতেছি। জনাব আইয়ুব আলী, আপনাকে একটু থামাতে হচ্ছে। আমি আরেকটি বিষয় একটু আনতে চাই যে এটা তো আপনাদের সমস্যা আমরা শুনলাম, কিন্তু গ্রাহকদের দিক থেকেও কিন্তু নানান ধরনের অভিযোগ আমরা বিভিন্ন সময় শুনতে পাই। আপনাদের আবাসন খাতের যেসব প্রতিষ্ঠান আছে, অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে আসলে তাদের টাকা দেওয়ার পরেও কিন্তু তারা তাদের ফ্ল্যাট বুঝে পাচ্ছেন না, এরকম অনেক অভিযোগ আমাদের কাছেও আসে। সেসব ব্যাপারে আসলে আমরা কখনো দেখিনি আপনারা কোনো পদক্ষেপ সেভাবে নিতে। সেই জায়গাটাতে এখন থেকে আপনারা সেই বিষয়টি দেখবেন কিনা? কারণ গ্রাহকের যদি আপনারা স্বার্থটা না দেখেন, আর সেক্ষেত্রে আপনাদের ব্যবসার উপর সেটা তো প্রভাব পড়বে, এটাই তো স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। এই রিহ্যাবে একটি রিহ্যাব মেডিয়েশন অ্যান্ড কাস্টমার সার্ভিস স্ট্যান্ডিং কমিটি আছে। ওই কমিটিতে আমরা 13 জন বিচারক আছি। আমি ওই পরিষদের চেয়ারম্যান। আমি আসার পরে এই পর্যন্ত যত পুরনো কেস আছে, যত অভিযোগ আছে, সবগুলো পুরনো কেস, নতুন কেস পর্যায়ক্রমে সমঝোতার চেষ্টা করতেছি। এবং এই তো বছরে আমি প্রতি মাসে 2টো করে মিটিং করি, এবং এছাড়াও আরো মিটিং প্রয়োজন হলে করি। এবং আমি ইনশাল্লাহ অনেকগুলো কেস, যেটাকে আপনি বলতে পারেন যে 80 থেকে 90% কেস আমি সমঝোতার ভিত্তিতে সমাধান করে দিচ্ছি। আপনার মাধ্যমে আমি দেশবাসীকে বলতে চাই যে ডেভেলপারের সাথে যদি কোনো সমস্যা দেখা দেয়, ফ্ল্যাট ক্রেতার সাথে
ল্যান্ড ওনারের কোনো সমস্যা দেখা দেয়, আপনারা রিহ্যাবে চলে আসবেন। রিহ্যাবে এসে একটি আবেদন দিবেন, আমরা সেটি যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন সেই জায়গাটাতে গ্রাহকদেরকে নিশ্চয়ই সে সহযোগিতা দিতে। কিন্তু রিহ্যাবের বাইরে যারা সদস্যভুক্ত নয় এমন অনেক প্রতিষ্ঠান এখন বিভিন্ন জায়গায় ফ্ল্যাট তৈরি করছে, বাড়ি তৈরি করছে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আপনারা বা তাদের অভিযোগগুলো তো নিশ্চয়ই আপনাদের কাছে আনার সুযোগ নেই। সেক্ষেত্রে আসলে কি করতে পারবে সে গ্রাহক, কোথায় যাবে তখন? এই গ্রাহকদেরকে আগে চিন্তা করতে হবে যে রিহ্যাবের সদস্য কিনা। ফ্ল্যাট কেনার আগে চিন্তা করতে হবে যে যেই ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাটটা কিনছেন উনি ওই কোম্পানিটি রিহ্যাবের সদস্য কিনা। রিহ্যাবের সদস্য হলে রিহ্যাবের কাছে অভিযোগ দেওয়ার সুযোগ থাকবে। রিহ্যাবের সদস্য না থাকলে তার ওই সুযোগটা থাকে না। জি, বুঝতে পেরেছি। এখানে গ্রাহককে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি আছে। আমি সবশেষ, আমাদের আসলে সময় একেবারে শেষের দিকে, সবশেষ যেটি জানতে চাইবো যে বর্তমান সময়ে যে আবাসন খাতের যে দুর্দশা সেটিকে কাটিয়ে উঠতে আপনারা কি চাচ্ছেন, বিশেষ করে সরকারের কি সহযোগিতা চান, আপনি যদি ছোট করে একটু বলেন। আমরা সরকারের নীতি সহায়তা চাই। এর মধ্যে সবচেয়ে বড় হলো যে ড্যাপ আমরা বাতিল চেয়েছি, আপনি জানেন। আমরা ড্যাপ বাতিল চাই। আমরা 2008-এর নির্মাণ বিধিমালা এবং 2010-এর ড্যাপ চাই। এটি যদি হয় তাহলে বিল্ডিং এর উচ্চতা বাড়বে এবং অল্প জায়গায় বেশি মানুষ বসবাস করতে পারবে। আর বর্তমান যে ড্যাপটি রয়েছে, এই ড্যাপে ভার্টিক্যাল এক্সটেনশনের পরিবর্তে হরিজন্টাল এক্সটেনশনের পরিকল্পনা রয়েছে। এতে ঢাকার আশেপাশে নদী, নালা, খাল, বিল, জলাশয় এগুলি অচিরেই ভরে যাবে এবং কৃষি জমির উপর চাপ পড়বে, খাদ্য ঘাটতি দেখা দিবে। কাজে আমরা এই ড্যাপটা আমরা পরিবর্তন চাই। আগের ড্যাপ যেটা রয়েছে এবং নির্মাণ বিধিমালা 2008 এটি আমরা কার্যকর দেখতে চাই। জি, জনাব আইয়ুব আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে সময় দিয়েছেন। আপনি আবাসন খাতে নানা সমস্যা এবং সমাধান কি হতে পারে সে বিষয় নিয়ে বলেছেন। নিশ্চয়ই আপনার সাথে ভবিষ্যতে আবারও কথা হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। আশুলিয়া শিল্পাঞ্চলে এখনও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে আলিফ ভিলেজ লিমিটেড গ্রুপের 3টি তৈরি পোশাক কারখানায় ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তরা কারখানাগুলোর মূল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। কারখানার গ্লাস, ডিজিটাল মেশিন, কম্পিউটার, ফায়ার কন্ট্রোল প্যানেল, বিদ্যুতের সাবস্টেশন সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে। ভাঙচুরে বাধা দেয় কারখানার নিরাপত্তা কর্মী সহ 30 জনকে পিটিয়ে গুরুতর আহত করে। কারখানা থেকে মূল্যবান মেশিন লুটপাট করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় শিল্পাঞ্চলে থমথমে অবস্থা বিরাজ করছে। অস্থিরতা সৃষ্টির অভিযোগে 11 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে সোমবার দেশের অধিকাংশ পোশাক কারখানা খোলা ছিল, শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরছি শেয়ার বাজার আপডেট ও ব্যবসা বাণিজ্যের আরো খবর নিয়ে। সাথে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। পুঁজিবাজারে লেনদেন চলছে। সবশেষ পরিস্থিতি জানতে আমরা যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি এই মুহূর্তে গত 2 দিনের কিন্তু লেনদেন পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম যে নেতিবাচক ধারা চলছিল, সেখান থেকে কিছুটা অন্তত সূচকের দিক থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তবে লেনদেনের পরিস্থিতি কিন্তু, অর্থাৎ লেনদেনের পরিমাণ কিন্তু সেভাবে বাড়েনি। আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিএসইএক্স ইন্ডেক্স এই মুহূর্তে 47 পয়েন্ট বেড়েছে, বেড়ে অবস্থান করছে 5677 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স এবং ডিএস30ও কিন্তু কিছুটা বেড়েছে। তবে লেনদেন হয়েছে এখন পর্যন্ত 366 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 251টির, কমেছে 91টির এবং অপরিবর্তিত আছে 52টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের এই লেনদেন পরিস্থিতি নিয়ে আমরা একটু বিশ্লেষণ শুনতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন FCA। জনাব মাহমুদ হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে।
জি, আপনাকে দীর্ঘদিন পর আমরা পেয়েছি আমাদের শেয়ার বাজার বিশ্লেষণে। আপনি একটু জানাতে, শেয়ার বাজারের যে গত কয়েকদিনের যে ট্রেন্ড, সেটিকে অনেকে স্বাভাবিক একটা পরিস্থিতি বলতে চায়। গত অর্থাৎ নতুন সরকার আসার আগে যেটি হয়েছিল, যে শেয়ার বাজারকে অনেক বেশি ম্যানিপুলেট করা হতো, এখানে কারসাজির করার মতো ব্যক্তিরা ছিলেন, সেই জায়গাটাতে এখন তারা যেহেতু তারা এই মুহূর্তে নেই, বর্তমান পরিস্থিতিটাকে আপনি কি বলবেন যে শেয়ার বাজার আসলে নিজস্ব গতিতে চলছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাস্তবতা স্বীকার করে নিতে হবে, এবং বাস্তবতা যখন আমরা স্বীকার করবো তখন প্রিভিয়াস আমাদের যে ইন্ডেক্সটা ছিল এটা অনেকটা মেকআপ থাকতো, তো এরকম একটা কথা শোনা যেত। তো এখন বর্তমানে যারা পুঁজিবাজার নিয়ন্ত্রণে বা ইভেন স্টক এক্সচেঞ্জ গুলো যারা গভর্নেন্সের দায়িত্বে আছে, তারা এরকম মেকআপ করবে না বলেই মানুষের বিশ্বাস। কারণ হচ্ছে এত স্যাক্রিফাইসের এগেইনস্টে আপনার গিয়ে এই অর্জন, যেটা বাংলাদেশ 2, যেখানে 1000 পিপলের আপনার হচ্ছে রক্ত দিতে হয়েছে, সেখানেও আপনার কোনো কিছু ফেব্রিকেটেড আসবে এটা নিঃসন্দেহে কেউ আশা করে না। তো এবং আপনি যদি দেখেন ট্রেড ভলিউম দেখেন, একটা জিনিস কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আগে যেমন হতো যে বিভিন্ন জনকে ফোন করে ইনফ্লুয়েন্স করে অনেকটা ধমক দিয়ে আপনার বাজারে ইনভেস্ট করানো হতো, এবং স্পেসিফিক স্ক্রিপ্টে বা শেয়ারে করা হতো, কারণ ওটার মাধ্যমে ওই পার্টিকুলার স্ক্রিপ্টে প্রাইস মেকআপ করে বাজার সংশ্লিষ্ট যারা ছিল, বিশেষ করে কর্তা ব্যক্তি যারা ছিল, তারা এখান থেকে বেনিফিট নিত। এটা এখন বিভিন্ন রকম তদন্তে বের হয়ে আসছে বা অনুসন্ধানী প্রতিবেদনেও চলে আসছে। তো আশা করা যায় এমন একটা ব্যবস্থা বর্তমানে নাই, পার্টিকুলারলি নতুন যারা আপনার কমিশনে আছে, তো তারা এটা করবে না বলেই আমরা বিশ্বাস করি। ইভেন ঢাকা স্টক এক্সচেঞ্জে যে নতুন বোর্ড যেটা দেওয়া হয়েছে, তারাও এটা করবে না বলে আমরা আশা রাখতে চাই, কারণ বাজারকে তার গতিতেই চলতে দেওয়া উচিত, এবং সেখান থেকে রক্ষকরা মানে রেগুলেটররা যদি ভক্ষক হয়ে যায়, তাহলে তো মার্কেট মেকআপ হবে, এবং এটা হচ্ছে না বলে যেহেতু আমরা আশা করছি বা চিন্তা করছি, কাজেই বাজারে এখন সূচিতে বলেন অথবা ট্রেড ভলিউমে বলেন, এটা একদম বাজারের ফোর্সের উপর ভিত্তি করে যেটা স্বাভাবিকভাবে হওয়ার কথা সেটাই হচ্ছে বলে আমরা অ্যাটলিস্ট এখান থেকে আপনার কিছুটা হলেও নির্ভরতা পেতে চাই। আপনি তার মানে বলতে চাচ্ছেন যে নতুন যারা আসলে পুঁজিবাজারের নিয়ন্ত্রণের দায়িত্বে এসেছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বিএসএসসি, তাদের এখন পর্যন্ত তারা আসলে ভালোই করছে, এটি মোটামুটি বলা যাচ্ছে কিনা? এবং হচ্ছে নতুন এই যে গত কয়েকদিনের যদি লেনদেন পরিস্থিতিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, এখানে আসলে কোন কোন সেক্টরগুলো রোল প্লে করছে, এবং সাধারণ পুঁজি যারা বিনিয়োগ করেছেন তাদের আসলে এই মুহূর্তে মুভমেন্টটা কেমন, একটু যদি জানতে চাই। যিনি মোহাম্মদ হোসেন, কি আপনি আমাকে শুনতে পেয়েছেন? আপনাকে শুনতে পেয়েছি। দেখুন, নাম্বার ওয়ান, আপনি যেটা বললেন যে পুঁজি বাজার গভর্নেন্সে যারা এসেছে বা আপনার যারা কর্তা ব্যক্তি হিসেবে আছে, তারা কেমন করছে, তো দেখেন কদিনই বা হলো তারা আছে, এবং তাদের সবারই আপনার বিশেষ করে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যাদের পোস্টিং করা হয়েছে, তো তাদের রিলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকুক বা নাই থাকুক, তারা কিন্তু একটা আপনার হচ্ছে সবাই নিজেরা যে যে সেক্টরে ছিল ওই সেক্টরে কিন্তু খুবই আপনার কার্যকরী হিসাবে আপনার তারা পারফর্ম করতে পেরেছে বলে ধরা হয়, বা তাদের ব্যাকগ্রাউন্ডে যদি দেখা হয় তাহলে তাদের অ্যাটলিস্ট বানিয়া গোষ্ঠী যেটা, সেই গোষ্ঠী তারা পার্ট না অ্যাটলিস্ট আগে, এটা বলা যায়। এখন ভবিষ্যতে যদি হয় তাহলে তো সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে বা আশঙ্কাজনক হবে। কেন ভবিষ্যতের কথা বললাম? কারণ দেখেন, বাংলাদেশ এমন একটা প্রসেস এখানে গড়ে উঠছিল দীর্ঘদিন যাবৎ, এখানে কোনো এঞ্জেলকে দিলেও সে কিন্তু ইভিল হয়ে বের হয়ে আসতো, এবং এটা এই ক্যাপিটাল মার্কেটে এই যে আপনার একটা ভেস্টেড কোয়ার্টারের একটা আনহোলি নেক্সাস ছিল, এর মধ্যে কিন্তু অনেক আপনার কর্তা ব্যক্তিরাই ঢুকে পড়তো বা আগে থেকে তারা এর সুবিধা বুঝিয়েছিল। তো নতুন যারা আছে তারা এই আনহোলি নেক্সাসে ঢুকবে না
বলি আমরা বিশ্বাস করি, এবং তাদের পারফরমেন্স যাচাই করার মতো সময় এখন হয়েছে বলে আমি মনে করি না। বাট সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলবো যে দেখেন, দীর্ঘদিনে কিন্তু বাজারে আমরা সুশাসনের কথা বলেছি, তো কাজে এরা সুশাসন নিশ্চিত করবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। কারণ এই যে প্রথমে যে আপনি কোশ্চেন করলেন যে বাজারের যে অবস্থা আপনি সূচকে বা ট্রেড ভলিউমে দেখছেন, এটা বাজারের স্বাভাবিক গতিতে চলছে এবং সেটা রিফ্লেকশন। দেখেন, এটা রিফ্লেকশন হওয়া এবং স্বাভাবিকভাবে চলতে দেওয়াও কিন্তু একটা স্বচ্ছতা আর আপনার বহিঃপ্রকাশ। তো এইভাবে আমরা আশা করতে চাই, নাম্বার ওয়ান। নাম্বার টু দেখেন, সেক্টর ওয়াইজ যদি আপনি অ্যানালাইসিস করেন, বাজারে প্রথম যখন এই নতুন আপনার গভর্নেন্স যখন নিল বা বিগত আপনার গভর্নমেন্ট যখন পতন হলো, তখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ ক্যাপিটাল আসলো, ইনভেস্টমেন্ট আসলো, এবং সেটা একটু স্লো হবে, এটা বাজারের স্বাভাবিক গতি বটে। বা সেখানটা হলে কিছুটা হলেও কিন্তু একটা ধাক্কা খেয়েছে, কারণ বিনিয়োগকারীরা বা বড় বড় ইনভেস্টররা বুঝতে চাচ্ছে যে এই নতুন গভর্নেন্স আসলে কোন দিকে যাচ্ছে বা কোন ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে সেটা নিশ্চয়ই জানতে চাচ্ছে। আমাদের সময়ে কিছুটা স্বল্পতা আছে, এই জন্য আপনাকে এখানে শেষ করতে হচ্ছে। তবে আপনার কাছ থেকে আমরা যেটি বুঝতে পেরেছি যে আসলে নতুন যে যারা এসেছে তাদেরকে কিছুটা সময় দিতে হবে আমাদের, এবং সেই জায়গায় সাধারণ পুঁজি বা যারা বিনিয়োগকারীদের কিন্তু আস্থার জায়গাটা আস্তে আস্তে ফিরে আসছে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজার নিয়ে এবং বিশ্লেষণ করছিলেন পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন। এই মুহূর্তে জানাতে চাই স্বর্ণ, রূপা এবং যে মুদ্রা, বৈদেশিক মুদ্রার লেনদেন পরিস্থিতি কেমন চলছে সেটির খবরাখবর। প্রথমেই মুদ্রা বাজার পরিস্থিতিতে আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে বেশ কয়েকদিন ধরে এই দামে কিন্তু কেনা বেচা হচ্ছে। 119 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 120 টাকায়। ইউরো 127 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 146, বিক্রয় 152। চীনা ইউয়ান কেনা হচ্ছে 13 টাকায়, বিক্রি হচ্ছে 17 টাকায়। সৌদি রিয়াল 30 টাকায় কিনে 31 টাকা 40 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ এই মুহূর্তে প্রতি ভরির দাম পড়ছে 1,26,000 টাকার বেশি। 21 ক্যারেট স্বর্ণ কিনতে হচ্ছে 1,20,582 টাকা। 18 ক্যারেটের দাম 1,03,000 টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 85,450। শোনার পর রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা 2098 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 2005 টাকা। 18 ক্যারেট 1714 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1282 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরবো আরেকটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। অবশেষে গতি পাচ্ছে থমকে থাকা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প। এটি বাস্তবায়িত হলে বিমানবন্দরের আয়তন ও সক্ষমতা বাড়বে 3 গুণ। যাত্রী পরিবহনের পাশাপাশি এই অঞ্চলের পণ্য রপ্তানিতেও খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। নাজাদ আহমেদের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন সেলিম হাসান। 2020 সালে শুরু হয় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কাজ। 2116 কোটি টাকার এই মেগা প্রকল্পটি 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে 22.5 ভাগ। ভুল নকশা ও নানা জটিলতার কারণে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয় 2025 সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে বিমানবন্দরে বাড়ছে দুর্ভোগ, পূরণ হচ্ছে না এই অঞ্চলের যাত্রীদের চাহিদাও। অনেক কষ্ট করে এই রোদ্রের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আছে এরকম। ঢাকা থেকে এখানে আমরা মাল পাওয়া যায় না, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে ওয়েট করা লাগে। এর বাদে মাল আসে, এর বাদে যাওয়া লাগে আমরা বাড়ি, অনেক কষ্ট হয়। টার্মিনালের কাজ কিন্তু 5-6 বছর ধরে এখনো হচ্ছে না। তো এরকম যদি ভালো একটু সার্ভিস হয়, প্রবাসীরা খুশি থাকবে। রেমিটেন্স নিয়ে তো সবাই প্রত্যাশা করে। আসার কথা, নকশা জটিলতা কাটিয়ে অনেকটা নতুন করেই শুরু হচ্ছে প্রকল্পটির কাজ।
এতে প্রকল্পের মেয়াদ ও ব্যয় দুটিই বাড়বে। জবাবদিহিতার মধ্যে রেখে দ্রুত সময়ে উসমানী বিমানবন্দর সম্প্রসারণের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও চলাচল কর্তৃপক্ষ। সার্টেনলি আপনার একটা রিয়ালিটি থাকেন যে 2020-এ যে প্রজেক্টে যেটা ছিল এস্টিমেট কস্ট 2024-এ কিন্তু এসেও এস্টিমেট কস্ট হবে না 26 পর্যন্ত, মানে সব কিছু আপনারা জানেন কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো ওনারা যারা কাজ করছেন তাদের জন্যও তো একটা সমস্যা, কারণ তারা যে রেট কোট করে কাজ করেছেন এখন সেই রেটে কোট কাজ করা ভেরি ডিফিকাল্ট। এই প্রকল্প বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ। প্রকল্প বাস্তবায়িত হলে বিমানবন্দরের আয়তন বাড়বে 3 গুণ। এই এয়ারপোর্টে বছরে মানুষের যাতায়াতের ক্ষমতা 6 লাখ। সম্প্রসারণ কাজ শেষ হলে এ সংখ্যা দাঁড়াবে 20 লাখে। নাজাত আহমদ পুরকায়স্ত, নিউজ 24, সিলেট। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে ফোর্ড মোটরের গাড়ির চাহিদা। গেল বছরের একই সময়ের তুলনায় গত আগস্টে এই বাজারে 13.4% বিক্রি বেড়েছে কোম্পানিটির। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রির এই প্রবৃদ্ধিতে এফ সিরিজের ট্রাক ও হাইব্রিড গাড়ি শক্তিশালী অবদান রেখেছে। ফোর্ডের আর্থিক প্রতিবেদন অনুযায়ী আগস্টে বিক্রি হয়েছে প্রায় 1,83,000 গাড়ি। 2023 সালের একই সময়ের তুলনায় আগস্টে যুক্তরাষ্ট্রের ট্রাক বিক্রি বেড়েছে 12.3%। অন্যদিকে প্রায় 50% বেড়েছে হাইব্রিড গাড়ি বিক্রি। এছাড়া 29% প্রবৃদ্ধি দেখেছে বিদ্যুৎ চালিত গাড়ি। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখবেন। সেই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।